এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ১৯৭২ সালে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পর হাতে সময় পেয়েছিলেন মাত্র ৩ বছর ৭ মাস ৩ দিন। এই অল্প সময়ের মধ্যে একটি দেশ, সার্বভৌম দেশ গড়ে তোলা, যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, আর সমস্ত কিছুই তো বিধ্বস্ত। এই অবস্থার মধ্য দিয়েও দেশকে পরিচালনা করে মাত্র ৩ বছরের মধ্যেই বাংলাদেশকে বিশ্বের দরবারে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে যান এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ যতটুকু অর্জন করতে পেরেছিল এ পর্যন্ত কিন্তু সেটা আমরা অর্জন করতে পারিনি। সেই 15ই আগস্ট যখন এই যুদ্ধে সেই ভয়াবহতা কাটিয়ে ওঠে, দেশের মানুষ একটু উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, তখনই 15ই আগস্ট সেই চরম আঘাত আসে। রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমার ছোট ভাইটি 10 বছরের ছিল। ওর জীবনে খুব স্বপ্ন ছিল যে সে বড় হলে সেনাবাহিনীতে যোগ দেবে, কিন্তু সেই স্বপ্ন তার আর পূরণ হয়নি। তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। কামাল জামালের কেবল বিয়ে হয়েছিল এই জুলাই মাসে, একজনের 14 জুলাই, একজন 17 জুলাই। তাদের নবপরিণীতা বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজি, যাদের হাতে তখনও মেহেদির রং, আর সেই মেহেদির রং তাদের বুকের রক্তে ঢেকে গিয়েছিল, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, সরাসরি তিনি যুদ্ধ করেছেন। তিনি পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও রেহাই দেয়নি। একই সাথে আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি আক্রমণ করা হয়। মুক্তিযোদ্ধা শেখ ফজল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুর রাব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, ওই পরিবারেও কাণ্ড চলে। সেদিন বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই বাচ্চাটা আমাদের জন্য খুবই কষ্টের। ঘাতকের দল শুধু রাষ্ট্রপতিকে হত্যা করেনি, বাড়ি আক্রান্ত হয়েছে শুনে মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন, তখন কমান্ডার হিসেবে, তিনি ছুটে এসেছিলেন। সে বাড়ি পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া হয়নি, রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়। দায়িত্ব পালনরত পুলিশ তাকেও হত্যা করে। যারা সেদিন জীবন দিয়েছে, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। বিদেশে 6টি বছর আমাদেরকে রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল নিরাপত্তার কারণে। যে স্বপ্নটা দেখে জাতির পিতা দেশটা স্বাধীন করেছিলেন, সেই স্বপ্নটা অধুরাই রয়ে যায়। 15ই আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল, দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কূপ হয়েছে। এই অফিসার, সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত এই সংঘাত, অনিশ্চয়তা, প্রতি রাতে কারফিউ, এই ছিল বাংলাদেশের অবস্থা। অর্থনৈতিকভাবে সম্পূর্ণ
পঙ্গু, বিদেশ থেকে খাদ্যের চাহিদা বা ভিক্ষা করেই চলতে হতো। দেশের মানুষ যে তিমিরে সেই তিমিরেই আবার চলে যায়। 6 বছর পর আমি দেশে ফিরে আসার সুযোগ পাই, যখন রাজনীতি আবার সচল করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। স্কুল জীবন থেকে রাজনীতির সাথে সক্রিয় ছিলাম। কলেজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলাম। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সক্রিয়, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও সম্পূর্ণভাবে আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলাম, কিন্তু এত বড় একটা গুরু দায়িত্ব কখনো নিতে হবে সেটা কখনোই চিন্তায় আসেনি, আর সে ধরনের কোনো আকাঙ্ক্ষাও ছিল না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাবা রাজনীতি করেন, মা তার পাশে সবসময় ছিলেন, আমরাও সেইভাবেই কাজ করে গেছি। কিন্তু 81 সালে বাংলাদেশে ফিরে আসার পর সমস্ত দেশ ঘুরে দেশের যে দুরবস্থা দেখেছিলাম সেটা সত্যি সহ্য করবার মতো ছিল না। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কাপড় নেই, ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে তাদের পরানো হতো, একবেলা খাবার জুটত না, আর রোগের চিকিৎসা বা শিক্ষা তো সুদূর পড়া হতো। যে দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেলেন এবং স্বাধীনতার পর এই দেশটাকে স্বাধীন সার্বভৌম দেশ, এই সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে একটা স্বাধীন জাতি হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে একটা সম্মানিত স্থানে নিয়ে যাওয়া, এটাই তো ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ করতে দেওয়া হলো না। অথচ সেই যুদ্ধবিধ্বস্ত দেশে যখন একদিক গড়ে তোলে, সেই সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, তিনি সেই বাহিনী গড়ে তুলেছিলেন। বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায় তিনি কিন্তু দেশকে যেমন গড়ে তুলছেন, সেই সাথে সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন এবং একটি শিক্ষিত হয়, উপযুক্ত গড়ে ওঠে, সেই পদক্ষেপটাও তিনি নিয়েছিলেন। ওই 72 সালেই তিনি মিলিটারি একাডেমি গড়ে তোলেন, রেখেছিলেন এবং কুমিল্লায় প্রথম সেনানিবাসেই মিলিটারি একাডেমির কাজ শুরু হয়। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটে স্থাপন করেন। যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ এবং রাশিয়া থেকে MiG-21 সেই সময়কার যুগের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান তিনি ক্রয় করেন এবং আরও সাথে অন্য অনেক কিছু। পাশাপাশি 1974 সালে একটা প্রতিরক্ষা নীতিমালাও তিনি প্রণয়ন করেন, যেমন করেছিলেন, সেই সাথে আমাদের প্রতিরক্ষা নীতিমালা কি হবে সেটাও তিনি করে যান। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিতে তিনি যে কথা বলে গেছেন অমর বাণী, যে আমাদের পররাষ্ট্র নীতি হবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তারপরে আমাদের স্বাধীনতা সর্বত্র রক্ষার শপথ ব্যবস্থা তিনি করে নিয়ে যান। যেটুকু গড়ে দিয়ে গিয়েছিলেন ওইটুকুই, এরপরে কিন্তু আর দেশ এগোতে পারেনি। আমি 21 বছর পর 96 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। তখন থেকে আমার প্রচেষ্টা ছিল যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। দলে থাকলেও কিভাবে দেশকে গড়ে তুলবো, আর্থসামাজিক উন্নতি, দেশের প্রতিটি প্রতিষ্ঠান কিভাবে আমরা উন্নত করব, সেই পরিকল্পনাও কিন্তু আমরা গ্রহণ করেছি এবং সেভাবে আমরা প্রস্তুত ছিলাম। বিচার হবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদের বিচারের হাত থেকে মুক্তি দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করা হয়েছিল। অনেক দেশ গ্রহণ করেনি, যেমন পোল্যান্ডের কথা জানি, সেখানে একজন খুনি
স্বীকার করে তাকে ফেরত পাঠায়। ঠিক এরকম বহু দেশ। এটা বাংলাদেশের জন্য সত্যি খুব একটা লজ্জাজনক ছিল। তারপর তাদেরকে রাজনীতি করার সুযোগ, ভোট চুরিকে পার্লামেন্টে বসানো, যুদ্ধ অপরাধী যারা, যে যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেকে কারাগারে ছিল, সাজাপ্রাপ্ত ছিল, পাসপোর্ট, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরে আনা হয় এবং তাদেরকে পুনর্বাসন শুধু না, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো, তাদেরকে হত্যা এবং অবহেলা, এটাই হচ্ছে জাতির জন্য সব থেকে দুর্ভাগ্য। যা আমরা সরকারে আসার পর থেকে করে সেই খুনিদেরকে আমরা বিচারের ব্যবস্থা করেছি, যুদ্ধ অপরাধের বিচার আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই। আমি যখন সরকারে নিই তখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ। আমাদের রিজার্ভ মাত্র 200 কি 250 কি 300 মিলিয়ন, বিলিয়নেও না। এই অবস্থায় নিয়ে যাই আমরা আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, সেখানে আমাদের নারীদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করে দিই। দেশকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করি এবং আমাদের সশস্ত্র থেকে শুরু করে MIST, মেডিকেল কলেজ, বিভিন্ন করতে গেলে কিভাবে আমাদেরকে সেই পদক্ষেপগুলি অত্যন্ত সফলতার সাথে আমরা গড়ে তুলি। এরপর আবার একটা কালো অধ্যায় আমাদের জীবনে আসে, দেশের জীবনের 2009 থেকে 2008 পর্যন্ত। যা 8-এ নির্বাচনে জয়ী হওয়ার পর 9 যখন সরকার গঠন করি, এই 2009 থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সেই মোতাবেক আমরা কাজ 9 থেকে সার্বিকভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি, যে নীতিমালাটা জাতির পিতা 74 সালে করে গিয়েছিলেন, তারই আলোকে আমরা এটা পদক্ষেপ নিই। সেভাবে আমরা ফোর্সেস গোল ঘোষণা নীতিমালা সকলের জন্য মানে জানার জন্য 2018-তে আমরা প্রণয়ন করি। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। জাতির পিতা নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া একটি ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার, আনকোট। এটাই হচ্ছে মূল কথা। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা কোট করছে। কোট, যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কোনো দিন বড় হতে পারে না। সেজন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক, তাও আমরা সহ্য করব না। বিশ্বাস করি, আনকোড। স্বাধীনতার সার্বভৌমত্ব, নিজেদের স্বকীয়তা, নিজেদের মর্যাদা রক্ষায়, এটাই ছিল জাতির পিতার শুধু ভাষণ, একটা নির্দেশ। আর এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। তারপর থেকে
ব্যাপক কর্মসূচি, বর্তমান যুগ, আধুনিক যুগ, গড়ে তোলা উচিত, প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত এবং পেশাদারিত্বের দিক থেকে যেন সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি এসএসএফ এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফ এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। আমরা অর্থনৈতিকভাবে বিষয়ে কোভিড-19 অতিমারি যখন শুরু হলো, কিন্তু ওই অবস্থায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম সুবর্ণ জয়ন্তী 2020 সালে জন্মশতবার্ষিকী, 2021 সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। খুব সীমিতভাবে আমরা করেছিলাম, তবে 2021 সারা বিশ্বের মানে আমি বলবো যে প্রায় সকলেই সেখানে বাণী পাঠান এবং আমাদের পড়োশী দেশের যেমন ভারত, নেপাল আমরা আমন্ত্রণ জানিয়ে আমরা অত্যন্ত সফলভাবে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। সেই সময় তাদের প্রত্যেকেই একসাথে এতজন সরকার প্রধানের আগমন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধান বা যথাযথভাবে তাদের সম্মানের সাথে আবার তাদের সরাসরি বিদায় দেওয়া, এটা একটা অত্যন্ত কঠিন একটা দায়িত্ব ছিল ওই কোভিডকালীন সময়। সেই সময় আমি দেখেছি আমাদের এসএসএফ সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দেশটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজী আমরা আমাদের দেশটাকে আরো উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ, এই খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে কেউ আর করুণা করে না। বাংলাদেশকে এখন সকলে মর্যাদার সাথে দেখি। তাছাড়া শান্তিরক্ষা বাহিনীতে আমরা বিরাট ভূমিকা রেখে যাচ্ছি, জাতিসংঘের শান্তিরক্ষীতে সেখানে বাংলাদেশ সব থেকে মুখ্য ভূমিকা পালন করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। কাজে আমরা দেশে বিদেশে একটাই আমাদের ধরে রাখতে হবে, একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে একটা মর্যাদার সাথে মানে যা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে।